আপনার আসল মাকে কি ছেড়ে আপনার বাবা সৎ মাকে বিয়ে করে? জি জি, আমার মাকে ছেড়ে হ্যাঁ আমার বাবা আরেকটা বিয়ে করে। ওনাকে কি ডিভোর্স দিয়ে দিছিল? ডিভোর্স দিচ্ছে কিনা সেটা আমি শিওর বলতে পারছি না। আমি বলছি আমাকে দুধ দিয়ে ভাত দাও, তাই আমাকে দুধ দিয়ে ভাত দিল। আমি বললাম এটা দুধ না, আমাকে দুধ দিয়ে ভাত দাও। তো আমাকে কি করলো, ফুপি আবার এই ভাতের ফ্যান দিল। তখন আমি বললাম এই যে এটাই দুধ। তোমার মায়ে যে ভাত খাওয়াইতো, তোমারে ভাতের ফ্যানকে দুধ বলে খাওয়াইতো, আর আমি ওটাকে দুধ মনে করতাম। আপনার আসল মার কাছ থেকে আপনার সৎ মায়ের কাছে আসলেন কেন? আমার আসল মা যে ছিল ওনার কাছে আমি ছিলাম, থাকার পর আমার বাবাই আমাকে তার কাছ থেকে নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পর্বটা অনেক বেশি হৃদয় বিদারক। আমাদের যাদের মা বাবা আছে তারা আসলে জানতেই পারবেন না যে মা বাবা না থাকা, মা বাবাকে হারিয়ে ফেলা, তাদের ছেড়ে বাঁচা কত বেশি কষ্টের। আমাদের ছোট একটা চ্যানেল, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে সমাজের নানান কিছু তুলে ধরতে। আপনার সহযোগিতা দরকার। লিখবেন যদি কোনো কথা ভালো লাগে, খারাপ লাগে, নিজের কথা বলার থাকে। আর যদি সহযোগিতা করতে চান প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে ভিডিওটা। আপনি বলছিলেন মসজিদের কথা। জি বলছিলেন আপনি। হ্যাঁ, আমার হলো আমার যে ইয়াতে আপনার যাত্রামুড়া, ওইখানে অনেক ছোট থেকেই আমি চলে আসছিলাম। তো আমার বাবার খোঁজে যখন আমি বড় হই আমি বুঝি, তখন আমি আমার বাবাকে খুঁজতে আমি ঠিক যাত্রামুড়া যাই, যেখানে আমি ছিলাম। কোন জায়গাটা? এটা হলো যাত্রামুড়া আপনার তারাবর দিকে আর কি। আচ্ছা। ওইখানে আপনার দিঘি বরাবর এখানে একটা জামে মসজিদ আছে, ওইখানে গিয়েছিলাম আপনার এই রমজান মাসে। রিসেন্টলি যে রমজান মাসটা গেল এটা, তখন ওই রমজান মাসে আপনার জুম্মার দিন গিয়েছিলাম। তো আমার বাবার ডিটেলস, আমার মা বাবা সবার ডিটেলস নিয়ে ওইখানে মসজিদে যে ইমাম সাহেব আছে ওনার কাছে দিয়েছিলাম। তো উনি আপনার ডিটেলসটা পরে সবাইকে মাইকিং করে বলার পর আমার আব্বুর যে সাথে চলাফেরা ছিল ওরকম একজন আঙ্কেল চিনতে পেরে নামাজের পরে সে আমার সাথে দেখা সাক্ষাৎ করে বলল যে তোমার বাবার তো কোথায় থাকতো, আমাদের সাথে চলাফেরা ছিল, তো এখন তোমার আব্বু তো বেঁচে নাই, মারা গেছে, কিন্তু তোমার ফ্যামিলির যে কোথায় আছে এটা তোমার যে আত্মীয়র মধ্যে আরেকটা আঙ্কেল আছে উনি বলতে পারবে। তো ওনার ঠিকানা আমাকে দিল। ওনার কাছে মসজিদের মানে ইমাম সাহেব মাইকে ঘোষণা করার পরে ওনারা এসেছিলেন কথা বলার জন্য? হ্যাঁ, ঘোষণা করার পরে। সুন্দর একটা উদ্যোগ। তারপরে যে আমি ওই আঙ্কেলের মাধ্যমে ওই ঠিকানায় গেলাম, যাওয়ার পরে যে আঙ্কেলের ঠিকানা দিয়েছে ওনার কাছে যাওয়ার পরে বললাম যে আমার নাম বিপ্লব। হ্যাঁ, আমি আমার নাম বলছি। তারপরে চিনতে পারছে, চিনার পরে আমার বাবা কোথায় থাকে হ্যাঁ সব কিছু ডিটেলস দিয়েছে, কিন্তু উনি বলছে যে আমার বাবা নাকি মারা গেছে। তো আমি ওই আঙ্কেলের কাছ থেকে আমার মার ঠিকানাটা নিয়েছি। আমার সৎ মা আছে আর কি, আমার যে আপন মা, হ্যাঁ ওনার আবার ঠিকানা কোথায় আমি সেটা পাইনি, যার কারণে ওই সৎ মায়ের কাছে গিয়েছি, যে ওনার কাছ থেকে আবার ঠিকানা খুঁজেছি, কিন্তু উনি বললো যে কোনো ঠিকানা জানে না, শুধু আমার মায়ের নাম জানে, আর আমার মা কোথায় থাকতো, দেশ কোথায় সেটা জানতো। কোথায় থাকতো আপনার মা? আমার মার দেশের বাড়ি হলো নোয়াখালী, আর আমার মায়ের নাম তো এমনিতে ঢাকা শহরেই ছিল আপনার যাত্রাবাড়ি। আমার নানা নানু ওনারা দুজন থাকতো, মাও থাকতো ওনাদের সাথে। তো এক সময় ওনারা হয়তোবা চলে গেছে দেশে, হয়তোবা হ্যাঁ আমি যখন চলে আসি বাড়ি থেকে তখন হয়তোবা আপনার আসল মাকে কি ছেড়ে আপনার বাবা সৎ মাকে বিয়ে করে? জি জি, আমার মাকে ছেড়ে হ্যাঁ আমার বাবা আরেকটা বিয়ে করে। এবং তখন আপনার সৎ মা কোথায় থাকতো? সৎ মা আপনার যাত্রামুড়াতেই থাকতো। আপনার নানার বাসায়? না, সৎ মা তো বাবার সাথে থাকতো, আমার যে আপন মা উনি থাকতো নানার সাথে, নানুর সাথে। ওনাকে কি ডিভোর্স দিয়ে দিছিল? ডিভোর্স দিচ্ছে কিনা সেটা আমি শিওর বলতে পারছি না। আচ্ছা, আপনার এই ঘটনাগুলো আপনি কত বছর বয়সের ঘটনা বলছেন? সেটা হলো এটা আপনার 18-19 বছর আগের ঘটনা। আপনার বয়স কত তখন? তখন আমার 5 থেকে 6 বছর। 5-6 বছর। এবং আপনার আসল মার কাছ থেকে আপনার সৎ মায়ের কাছে আসলেন কেন? আমার আসল মা যে ছিল ওনার কাছে আমি ছিলাম, থাকার পর আমার বাবাই আমাকে তার কাছ থেকে নিয়ে আসছে। এবং সে বলছে এখন তার উপরে আর কথা বলতে পারে না মা, আমার যে আপন মা।
আসল মা, উনি আর কি ওনার উপরে আর কথা বলতে পারেন না, যার কারণে আমাকে বাবা নিয়ে আসা পড়ছে। এরপরের থেকে আমি সৎ মায়ের সাথে থাকি, কিন্তু তার সাথে থাইকা এক সময় নিজেকে মানে সব দিক দিয়ে দেখলাম যে ঠিক মতন থাকতে পারছি না। এই বিভিন্ন সমস্যার মধ্যে ফ্যামিলিভাবে অনেক সমস্যা হইতো, যেটা কিনা সৎ মায়ের কাছে থেকে আমি ফেস করতে পারতেছিলাম না, অনেক কষ্ট করতেছিলাম। কিরকম? এই অনেক কিছু, ধরেন খাওয়া দাওয়া থেকে, তারপরে বিভিন্নভাবে আমাকে খাওয়া দাওয়ার কি কষ্ট? ঠিক মতন খাওয়া দাওয়া পেতাম না। এই এমনও সময় গেছে যে আমাকে ভাত রান্না করার পর যে ভাতের মারটা থাকে, মার বলে বা ফ্যান বলে যেটা বলে, ওইগুলোই আমাকে খেতে দেওয়া হতো। এবং আমি যখন আমার ফ্যামিলির মধ্যে কিছু সবাইকে পাই, এর মধ্যে আমার যে ফুফাতো বোন আছে, বড় ফুফি, ওনার মেয়ে, উনি আমাকে বলছিল যে আমি ওনার বাড়িতে যখন গেছি, আমার ফুপির বাড়িতে, ওইখানে আমি ভাতের ফ্যান আমাকে আমি বলছি আমাকে দুধ দিয়ে ভাত দাও, তাই আমাকে দুধ দিয়ে ভাত দিল। আমি বললাম এটা দুধ না, আমাকে দুধ দিয়ে ভাত দাও। তো আমাকে কি করলো, ফুপি আবার এই ভাতের ফ্যান দিল। তখন আমি বললাম এই যে এটাই দুধের দুধ। তখন আমার ফুফাতো বোন বললো যে তোমার মায়ে যে ভাত খাওয়াইতো, তোমারে ভাতের ফ্যানকে দুধ বলে খাওয়াইতো, আর আমি ওটাকে দুধ মনে করতাম। তাহলে বোঝেন এখান থেকে যে সে কতটুকু মানবিকতা আমার সাথে করছে। মানে ভাতের ফ্যানকে দুধ মনে করে খাওয়াইছে আপনার সৎ মা? আর আমিও দুধ মনে করে মাসের পর মাস। হ্যাঁ, এটা এখন পাওয়ার পরে তাদের কাছে যখন আমি বলছি, তার যে আমি হারানোর আগে আমার যে একটা ভাই বোনও ছিল, মানে সৎ মায়ের ঘরে, ওই বোনটাও যা পাইনি। কিন্তু আমি যখন আমার এই কথাটা আমার ওই বোনটাকে ফোনে বলছি যে আমি কিন্তু অনেক অত্যাচারের পরেই আমি এখান থেকে গেছি, তো আমার বোনটা বললো তোমাকে কি অত্যাচার করছে। কিন্তু সে তো জানতো না, সে তো ছোট ছিল, তার থেকে তো আমি বড় ছিলাম। তো আমি এই কথাটা বলাতে সে আবার তার মাকে বলছে, তার মা আবার আমাকে বলতো যে তোমার কি আমি অত্যাচার করতাম, তোমার কি আমি খাওয়ার কষ্ট দিতাম। তো আমি তখন আমি বলছি দেখেন সবকিছু তো সব জায়গায় বলা যায় না, এখানে আপনার ছোট ছেলে মেয়েও আছে, ওদের সামনে আমি আপনারা কিভাবে বলি। তো আমি ওই কথাটা ইগনোর করে গেছি। এত গেল খাওয়ার কষ্ট, জি আরো কষ্ট হইতো। তা মানে মাঝে মধ্যে একটু মারধরও করতো, যেটা আমি সহ্য করে থাকতাম। বাবা খুবই একটু রাগী টাইপের ছিল, যে যদি একটু 19 থেকে 20 হতো তাহলে একটু অত্যাচার করলে আমার আম্মুকে মারতো। তো আমি ওই ভয়ে আমি আব্বুকে বলতামও না যে আব্বু আমাকে আম্মু মারে বা আম্মু আমাকে এইভাবে ডাকে, মানে আমার যে নাম আছে নামের উপরে করে আমাকে অন্য নামে ডাকতো। আচ্ছা, মানে মানসিক অত্যাচারটাও করতো। জি, মানসিক অত্যাচার। তো আমি কত বছর বয়সে আপনি ওই ফ্যামিলি থেকে বের হয়ে আসলেন? তখন আমার 5-6 বছর ছিল, 5 থেকে 6 বছর। 5-6 বছরে কি মনে করে বাইরে এলেন ঘর থেকে? ওই যে আমার আম্মুর সৎমার অত্যাচারে, যেটা কোথায় যাবেন, কি করবেন? তখন এত কিছু চিন্তা করিনি। একটা জিনিস চিন্তা করছি যে এখানে থাকলে আমার কষ্ট করে থাকতে হবে। আমার মার ঠিকানাটাও পাচ্ছিলাম না, যে আমার যে আসল মা ওনার কাছে যাব, হ্যাঁ উনি কোথায় থাকে সেটাও আমি জানতাম না। যার কারণে আমি চিন্তা করেছি যে দেখি কোথায় যেতে পারি। তো ওইখান থেকে বের হওয়ার পর আপনার ওই এলাকার ভিতরে একটু ভিতরে গেছিলাম, জায়গাটার নাম হলো মুরগাকুল। ওই মুরগাকুলের দিকে গিয়েছিলাম। ওইখানে আবার আরেকটা জায়গায় একটা হোটেল থেকে আমার রাতে মানে সকালে বের হয়েছিলাম, তো রাতে খুব ক্ষুধা লাগছিল। আমি বললাম যে ভাই আমাকে একটা পুরি দেন, আমার ক্ষুধা লাগছে অনেক। তো ওনারা পুরি দিল না। একটা লোক এসে বললো যে কি হয়েছে তোমার, যে আমার ক্ষুধা লাগছে, আমি পুরি চাইছি, দিচ্ছে না। বলে যে একটা ক্ষুধার্ত লোক তোমার কাছে খাবার চাইছে, অন্য কিছু তো চাই না, দিতে পারলে না কেন। পরে 10 টাকা দিয়ে আমাকে পুরি নিয়ে খাওয়ানোর পরে আমার কাছে জানতে চাইলো যে তুমি কোথায় থাকো। বলছি আমার কেউ নাই, থাকার জায়গা নেই। তো উনি আবার বললো কি আমাকে নিয়ে গেল ওনার সাথে, যে চলো আমার সাথে, আমার বাসায় থাকবে। তো ওনার বাসায় যাওয়ার পরে ওইখান থেকে আরেকটা ফ্যামিলিতে চলে গেছি, যে ফ্যামিলির সাথে 6-7 মাসের মতন ছিলাম। ওই খাবারের দোকান থেকে খাবার মানে অন্য একটা লোক আসছিল আর কি, ওইখানে আইসা আমাকে যে খাবার কিনে দিল, ওনার সাথে গিয়েছিলাম। যাওয়ার পরে ওনার কাছ থেকে আরেকটা ফ্যামিলিতে গেছি। ওইখানে কতদিন ছিলেন? ওইখানে আপনার 7 মাস ছিলাম। ওইখানে আমি অল্প বয়স, আমাকে কি করছিল ওনারা, ওই যে কাপড় তাঁতের শাড়িগুলো বোনে না, ওই তাঁতের শাড়ি আপনার কাজে আমাকে দিয়েছিল মদনপুর তালতলা। ওইখানে
7 মাসের মতন ছিলাম। ওইখানে আবার কিছু একটা ভুল করছিলাম, যার কারণে আমাকে মারছিল। ছোট ছিলাম, কাজে ভুল করতেই পারি, তো ওই ভুলের কারণে মারছিল। পরে ওইখান থেকেও চলে আসছিল। ওইখান থেকে তখন হচ্ছে 7 বছর বয়স আপনার? হ্যাঁ, 7 বছর। কোথায় গেলেন তখন? পরে যে আসছিল আপনার এই কাশপুর, আইসা কাশপুর থেকে আমি আবার চিন্তা করলাম যে আমি যাই, আমার ফ্যামিলিটাকে খুঁজে এখনো গেলে পাইতে পারি। তো আমি যাবো চিন্তা করে আবার ভয় ছিলাম যদি মারধর খাই, যে আমি চলে আসছি এটার জন্য, তো মাকে হয়তো বা কোনো বকাঝোকা করছে যে আমার ছেলে কোথায় গেছে, তো খুঁজে পাই নাই, যার কারণে এখন যদি যাই তাহলে ওই ক্ষোভটা তো আরো বাইরে যেতে পারে। আমার যে মা আছে ওনার, যে তোর জন্য আমি হ্যাঁ অনেক অত্যাচার হয়েছে, আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এই জন্য আমি ওই ভয়ে আর এখানে যাইনি। ওইখান কাশপুর থেকে একটা বাসে উঠে আমি ডাইরেক্ট চলে যাই গুলিস্তান। আচ্ছা, মানে তখন নাম জানতাম না, বাসে উঠছি, বাসে ওঠার পরে আমাকে গুলিস্তান নামিয়ে দেয়। তো ওইখানে নামার পর আমি শুধু এক রাত শুধু রাস্তায় ঘোরাফেরা করি। এর মধ্যে খাওয়া দাওয়া নেই? হ্যাঁ, খাওয়া দাওয়া না খেয়ে ঘোরাফেরা করি, রাত চলে যায়। তো সকাল হয়ে পরে আমি দেখি যে ওইখানে যে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামে আপনার আগে খোলা ছিল, এক সাইডটা খোলা ছিল, ওই সাইডে অনেকে বাইরে ভাত বিক্রি করতো, খিচুড়ি বিক্রি করতো। ওইখানে একটা লোকের কাছ থেকে বললাম যে ভাই আমার ক্ষুধা লাগছে, কয়টা খাবার খাওয়া। পরে আমাকে খিচুড়ি খাওয়ালো। খিচুড়ি খাওয়ার পরে ওই জায়গাতেই ঘোরাফেরা করতেছিলাম, একটা এনজিও এসে আমাকে নিয়ে যায় আর কি। ওইখানে যে আরো ফুটপাতের লোকজন থাকে তাদের মধ্যে একজন কে নিচ্ছিল। পরে আমাকে বলতেছে যে তুমি আমাদের সাথে যাবে। আমি বললাম কোথায়? যে আমাদের এনজিওতে তোমার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছু এখানে পাবে তুমি। তো আমি বললাম হ্যাঁ যাব। তো ওই যে আরেকটা ছেলেকে নিচ্ছিল, ওর সাথে আমি এনজিওতে গেলাম ওনাদের সাথে। খুবই ভাগ্য ভালো, মাত্র একদিন। জি, একদিন। হ্যাঁ, তারপরে ওই এনজিওর মাধ্যমেই আমার শুরুটা কি। ওনাদের ওইখানে যাওয়ার পরে ওইখানে গোসল করাইলো, খাওয়া দাওয়া করাইলো, পড়াশোনা করাইলো। তারপরে এরকম করে ঠিক 5টা পর্যন্ত তাদের ওইখানে থাকতে পারতাম। এরপরে আবার আমাকে ওই রাস্তাতেই আসতে হতো। আচ্ছা আচ্ছা, মানে ওনার হচ্ছে 5টা পর্যন্ত দেখভাল করতো? আচ্ছা। তারপরে যে আবার ওই স্টেডিয়ামে এসে সারাদিন কাটাতাম। ভ্যান ছিল ওইখানে, ভ্যান থাকতো আগে অনেক, ওই ভ্যানে রাত কাটাতাম আর কি, রাতে ঘুমাইতাম। তারপর এরকম করতে করতে সকালবেলা হচ্ছে ওরা নিয়ে যেত আর বিকেলে আপনারা ছেড়ে দিত। তারপরে আমার মতন আমি থাকতাম। তো ওনাদের ওইখানে থাকলে আমি ঠিক সকাল এবং দুপুরের খাবারটা পাইতাম। তো বিকালে বের হওয়ার পরে রাতের খাবার আর কোনো পাইতাম না। তো এরকম করতে করতে আবার মাঝে মধ্যে ওনাদের ওইখানে যখন আস্তে আস্তে কয়েক বছর হয়ে যায়, তো মাঝে মধ্যে আবার যাওয়া হতো না। ওনার ওই রাস্তায় যে ছেলে, ওনারা পড়ালেখা করাইতো আপনাকে? পড়ালেখা পরে করেই ছিল, মানে ওইখানে যে রাস্তায় অনেক ছেলেরা থাকতো, ওদের সাথে মিশতে মিশতে আমি আর কি এক পর্যায়ে নষ্ট হয়ে যাচ্ছিলাম। কিরকম বলতে আপনার বিভিন্ন নেশাপানিতে জড়িত হয়ে গেছিলাম। যেমন এই যে পলিথিনে আপনার নেশা বলে যে কি আঠা, জোতার আঠা যে ওইগুলো পোলাপেন টানতো। তো আমাকেও ধরায় দিত যে দেখো একটু খেয়ে কেমন লাগে। মানে ওইটা আর কি তখন আমি অ্যাভয়েড করতাম। তো কয়দিন ওদের সাথে থাকতে থাকতে ওই এখন ওরা আর কি এটা এইভাবে নিত যে কিছু হবে না, একটু টেস্ট করে, তাই ঠিক আছে আমি দেখি। তো আরাম করে একটু টান দিতাম, তো দেখতাম এটা নেশার মতন একটা কাজ করতো। মানে ওটার ভিতরে যে আপনার যে ইয়েটা থাকে, কেমিক্যালটা, ওই কেমিক্যালটা ইফেক্ট করে ব্রেনকে, ব্রেন ইফেক্ট করে, ব্রেনটা আর কি নেশার মতন কাজ করে। এই যে আপনি এতগুলো মানুষের সঙ্গে জড়ায় যাচ্ছেন, তখন কি কোনো পিছু টান বা কোনো কিছু মাথায় আসতেছে না যে আমি কি করতেছি এসব? না, তখন ওই বুঝটা আমার আসে নাই যে আমি কি করতেছি। কিন্তু যেই এনজিওতে আমাকে নিয়েছিল ওইখানে একজন ছিল, মানে সব থেকে দায়িত্বর মধ্যে উনি বেশি একটা বেস্ট। কারণ আমাদের যে ফুটপাতে যে লোকজন যাদেরকে নিয়ে যেত, যে আমাদের যেভাবেই মানুষ করুক না কেন, মানে তার থেকে ভালোর মধ্যে উনি আমাদেরকে একটু দেখাশোনা করতো এবং উনি আমাদেরকে খুঁজে খুঁজে বের করতো যে আমরা কোথায় আছি। ওনাদের এখানে খাতায় যাদের নাম আছে প্রত্যেককে সে খুঁজে খুঁজে এনে তাদের এনজিওতে রাখতো। এই যে আমাকে বলেন তো, এখন আমরা অনেক কিশোর গ্যাং দেখি, আপনি তো এদের ভেতরে কাটায় আসছেন, কেমন হয় ভেতরে এরা আসলে? মানে কিশোর গ্যাং বলতে আপনার আমার
বুঝ যে একবারই ছিল না তেমন না, মানে ওই যে খারাপ কোনটা, হ্যাঁ ভালো কোনটা এটা বুঝতাম, কিন্তু ওই যে নেশার মধ্যে কি তেমন বড় কোনো নেশা করা হয়নি। মানে এই যে বেশি ধরা হয়েছিল ওই জুতার আঠা যেটা পলিথিনে টানতো ওইটাই, আর এর বাইরে মনে করেন যে সিগারেট। এরা কি যারা বাইরে থাকে বাচ্চারা, তারা কি ছিনতাইয়ের সঙ্গে জড়িত হয় নাকি, ছিনতাই চুরির সঙ্গে? না না, ওইখানে যারা আপনার ছোট তারা ওরকম জড়িত ছিল না, কিন্তু কিছু কিছু লোক থাকতো 4-5 জন একজনের আন্ডারে। কিরকম? ওই রাস্তাতেই থাকতো একটা মানুষ যে তার একটা ইয়া থাকতো যে তার কথায় সবাই শুনতো, মানে তার গ্রুপের মধ্যে সে একজন যার কথা সে শুনতো, ওই তার মাধ্যমে সব কাজ কারণ যে হতো আর কি, যেখানে চিন্তায় চুরি টুরি হতো। যেরকম আপনার নাম জানি না তাদের, কিন্তু মানে এই উনি বলতো যে ওনার সাথে 5 জন আছে, যে তুই হ্যাঁ এই এরিয়াতে যা, তুই ওই এরিয়াতে যা, এক একজন এক একভাবে ছেড়ে দিত। মানে উনি তাদের মতন তাদের ছেড়ে দিত, তারা করতো কি, কেউ চুরি ডারি করে তার কাছে এনে দিত, সে বিক্রি করে তাদের টাকা দিত। ও মানে সে হচ্ছে লিডার, চোরের লিডার। বাপরে। কিন্তু ওইখানে আমি কোনো ইয়াতে থাকতাম না, কারণ আমি খায়া না খায় থাকতাম, কিন্তু হ্যাঁ মানে নিজের বুঝটা ছিল যে আমি যেন ওরকম কোনো কাজে না জড়াই। এখন এই অবস্থাতে তাহলে আপনার লাইফে আপনি আপনার বাবাকে পাইলেন, কিন্তু বাবা অলরেডি মারা গেছে। সৎ মাকে পেলেন, সৎ মা বেঁচে আছে নাকি নাই? সৎ মা বেঁচে আছে, এবং আমার যে আসল মা উনি ওনাকে পাওয়া যাচ্ছে না, ওনাকেই খুঁজতেছে। ওনার একটু বর্ণনা বলেন তাহলে। আমার আসল মায়ের হলো আপনার যখন ছোট ছিলাম আমাকে নিয়ে ওনার সাথেও কতদিন রেখেছিল। উনি আপনার যে মেছে যে রান্না বান্নার কাজটা উনি করতো, যখন আমার বাবা আমার মার কাছ থেকে আমাকে নিয়ে আসে, হ্যাঁ, বা আমাকে ওনার কাছেও রাখছিল, কিন্তু আমার মা কি করবে, কোনো কাজ নেই তো, হ্যাঁ কাজ নেই, কিভাবে খাবে চলবে, যার কারণে উনি বাধ্য হয়ে আর কি মেছে কাজ করে মানুষদের রান্না বান্না করে দেয়, ওইখান থেকে যা টাকা পায় ওটা দিয়ে নিজে চলে থাকে, এইভাবেই চলতো আর কি। আর আমার নানা নানির খবর তখন আমি জানতাম না, তো আমি এখন যখন আমি আমার ফ্যামিলির সবাইকে পাইছি তখন আমি জানতে পারি যে আমার নানা রিক্সা চালাতো, আর আমার নানু বাসায় থাকতো, আর আমার যে বাবা এবং মায়ের যে নাম এইগুলো আমার মনে ছিল শুধু বাবার নাম, কিন্তু মায়ের নাম তো সম্পূর্ণ মনে ছিল না। আমার বাবার নাম হলো আব্দুল আজিজ, আচ্ছা, আর আমার যে আসল মা ওনার নাম হলো হাসিনা, আর আমার যে সৎ মা ওনার নাম হলো শ্যামলী। এই হলো ওনাদের নাম, আর এমনিতে আমার নাম হলো বিপ্লব। বিপ্লব কি পরে রাখা না আগে রাখা? বিপ্লব আমার আসল নাম। ওকে। আর আপনি কি জেলা বা থানা মনে করতে পারেন যে কোন জায়গা বা কোন থানা? কি আমার না জেলা আমার মনে নেই, আমার নোয়াখালীর দিকে এটা মনে আছে। হ্যাঁ নোয়াখালীর দিকে, এটা ওনাদের কাছ থেকে শুনছি যে নোয়াখালীতেই বাড়ি ছিল। অলরাইট, আপনার মোবাইল নম্বরটা বলেন। আমার মোবাইল নম্বরটা 018-400-64265। আমি জেনারেলি এই ধরনের অনুষ্ঠান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এটা আমার বন্ধু কিবরিয়া করে এবং মনে করি ওরই করা উচিত। আপনি তো কিবরিয়া অনুষ্ঠানে একবার গিয়েছিলেন, এবং তারপরে গিয়েছিলাম। তারপর কি আপনার সন্ধান মিলেছিল? কেউ সন্ধান মিলেনি। ওকে, আপনি এখন আপনার মাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন। সো আমরা চাই এই চেষ্টাটা সফল হোক এবং তার মা জীবিত আছেন, দোয়া করি। যতটুকু বর্ণনা পাওয়া গেল তাতে বোঝা গেল নোয়াখালীর কোনো একটা জায়গায়। এবং আপনার বাবার নাম? বাবার নাম আব্দুল আজিজ, মায়ের নাম হাসিনা। বাবার নাম আব্দুল আজিজ, মায়ের নাম হাসিনা। আপনার ভাই বোন? আমার সৎ মায়ের ঘরে এখন 2 ভাই 2 বোন আছে। আর ওই ঘরে? ওই ঘরে আমি একা ছিলাম। জি জি। আর কোনো কিছু বলতে পারেন যেটাতে মানুষ বুঝতে পারে যে আমার দেশের বাড়ির নামটা মুগুলো বলতে পারবো। দেশে গিয়েছিলাম আপনার ফ্যামিলি পাওয়ার পরে আর কি দেশে গিয়েছিলাম। আমাদের দেশ হলো আপনার টঙ্গী, গাজীপুর, পুবাইল বড় কয়ের গ্রাম। ওই বড় কয়ের গ্রামেই আমাদের দেশের বাড়ি, ওইখানে আমাদের আপনার দাদা বাড়ি? আমার দাদার বাড়ি। জি। ওকে,
ওইখানে এমন কেউ নাই যে আপনার গ্রামে যে আপনার মাকে না দেখছে মানে ওই যে আমার আম্মুর সাথে হয়তোবা তার বেশি বছর একটা সম্পর্ক ছিল না, মানে বিয়ের পরে সম্পর্কটা বেশি একটা ছিল না। আর আমি অনেক ছোট ছিলাম, যেহেতু আমাকে ছোট থেকেই পালছে আমার সৎ মা, এবং আমার যে দাদাদের বাড়ি ছিল ওইখানেই ছিলাম বা ফুফির কাছে ছিলাম। এইভাবেই আমি বড় হয়েছিলাম আমার 6 বছর বয়সে। পরে যে আমি বাড়ি থেকে চলে আসি। আল্লাহ ব্লেস ইউ ভাই, আমি দোয়া করি আল্লাহ আপনাকে মিলাই দিক আপনার মাকে। জি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শকের কাছেও একটা অনুরোধ থাকবে যেন সবাই আমার ফ্যামিলিটার মধ্যে আমার যে মা আছে ওনাকে খুঁজে পাওয়ার জন্য একটু সহযোগিতা করে।